সেশনটা কন্টিনিউ করবেন আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথি কাজী মোস্তাফিজুর রহমান স্যার। আমি স্যারকে অনুরোধ করব তার সেশনটি কন্টিনিউ করার জন্য। আজকের সেশনের প্রথম কথাই যে কথাটা ছিল সেটা হলো যে নতুন ভ্যাট আইন বাস্তবায়নে ভ্যাট অনলাইনের গুরুত্ব বা ভূমিকা। আসলে আপনারা জানেন যে নতুন ভ্যাট আইনটি যখন করা হয়েছে, এর মধ্যে বেশ কিছু সুবিধা ইনক্লুড করা হয়েছিল। সেগুলো কি? যে সুবিধাগুলোর মধ্যে প্রথম যে বড় সুবিধাটি ছিল সেটি হলো যে চলতি হিসাব লাগবে না। যদি চলতি হিসাব না লাগে তাহলে তো আহ হিসাবটা কন্টিনিউ করবে কেমনে, অ্যাকাউন্টিংটা কন্টিনিউ হবে কেমনে? একটা অ্যাকাউন্ট হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। বিজনেস যেদিন থেকে শুরু হবে সেখান থেকে যেদিন এটার বিজনেস শেষ হবে, মানে বিজনেস যেদিন বন্ধ হবে, তার এই পুরা অংশটাই একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে থাকবে। কিন্তু যেহেতু চলতি হিসাব থাকছে না, তাহলে ভ্যাটের এই অ্যাকাউন্টটা কিভাবে কন্টিনিউশন হবে সেটার একটা মেকানিজম আসলে এই অনলাইন সিস্টেমের মাধ্যমে তৈরি করা হয়েছে। তারপরে আহ আর কি সুবিধা আছে? সুবিধাগুলো যেমন আমাদের, আপনারা জানেন যে মূল্য ঘোষণার বিষয়টাকে এখানে ওয়েব করা হয়েছে। তার পরিবর্তে, মূল্য ঘোষণার পরিবর্তে কি আনা হয়েছে? উপকরণ উৎপাদক সহগ, যদি একটু ডিফারেন্ট ফর্মে, সেটাকেও আমরা এই সিস্টেমের মাধ্যমে কিভাবে আপনাদেরকে সুবিধা দেওয়া যায় সেটাকে চেষ্টা করা হয়েছে। এরপরে যে জিনিসটি আছে সেটি হলো যে আপনার সারা মাসের যে বিক্রয়ের উপর ভ্যাট যেটি আছে সেটি পরবর্তী মাসের 1 থেকে 15 তারিখের মধ্যে জমা দেওয়ার একটা সুযোগ। তো এই সুবিধাগুলো এনশিওর করার জন্যই ভ্যাট অনলাইন প্রকল্পের মাধ্যমে এই সুবিধাগুলো এনশিওর করা হয়েছে। এবং সেই একই সাথে ভ্যাটের টোটাল সিস্টেমটাকে একটা অটোমেটেড পদ্ধতিতে বাস্তবায়ন করার মুখ্য ভূমিকা পালন করছে ভ্যাট অনলাইন সিস্টেম। কিভাবে অটোমেটেড সিস্টেমটা করছে? আপনারা দেখেন যে ভ্যাট অনলাইন সিস্টেমটা যখন এই অটোমেটেড সিস্টেমটা চালু হলো, সিদ্ধান্ত নেওয়া হলো, সেটি 2013-12 সালে যখন আইন হয়, আবার আসলে আইনের পরে 2013 সালে প্রথম ডিপিপি অনুমোদন করে সরকার। এবং 2013 সালে যে ডিপিপি অনুমোদন করে, প্রায় 690 কোটি টাকার একটা প্রকল্প হাতে নেওয়া হয়। এই প্রকল্পের মাধ্যমে যে কাজগুলো করার কথা ছিল সেগুলো একটা সিস্টেম ডেভেলপমেন্ট করা, একটি ডাটা সেন্টার এবং ডাটা রিকভারি সেন্টার তৈরি করা, প্লাস ট্যাক্স পেয়ারদের কিছু তাদেরকে প্রশিক্ষণ দেওয়া, ভ্যাট অফিসারদের প্রশিক্ষণ দেওয়া, চেঞ্জ ম্যানেজমেন্টকে অ্যাডপ্ট করা, এই সমস্ত কাজগুলোকে করার একটা প্রকল্প নেওয়া হয়েছিল। এবং প্রকল্পটি বারবার বাধাপ্রাপ্ত হচ্ছিল বিভিন্নভাবে, কারণ আইনটি যখন করা হলো, করার পরে আইন বাস্তবায়নে নানা রকম বিলম্ব বা আহ, বিলম্ব হতে লাগলো। বিভিন্ন কারণে এটা বিলম্ব হয়েছে। সেগুলো কিছুটা পলিটিক্যাল, বিজনেসের, যারা বিজনেস করছেন তাদের অনেকটা রিকোয়ারমেন্টের কারণে হয়তো অনেকে ভুল বুঝেছে। প্লাস হচ্ছে যে আমাদের অফিসারদের মধ্যে একটু আইন অফিসারদের মধ্যেও কিছুটা সমস্যা ছিল। সবকিছু নিয়ে এই আইনটি বাস্তবায়নে বেশ বিলম্ব হয়ে যায়, কিন্তু প্রকল্পটি চালু ছিল। প্রকল্পটি চালুর পর্যায়ে দেখা যায় যে প্রকল্প প্রথমে রেজিস্ট্রেশনের কার্যক্রমটা শুরু করে, এবং যেটি মাহমুদুল বলে গেলেন যে প্রথমে সকলের কাছ থেকে ডাটা নিয়ে 9 ডিজিটের একটা রেজিস্ট্রেশন তৈরি করা হয়। এবং 9 ডিজিটের রেজিস্ট্রেশন তৈরি করার পরে দেখা যায় যে এই 2017-তে প্রথম ভ্যাট অনলাইন সিস্টেমটা চালু করার কথা ছিল, কিন্তু সেই 2017-তে সেটি করা সম্ভব হয়নি নানা কারণে, নানা প্রতিকূলতার কারণে। এবং না করানোর পরে ওই সময় 2 বছরের জন্য আবার পুনরায় সিস্টেমটা আহ এই ভ্যাট 2012 আইন 2 বছর পরে এনাক্টেড করার জন্য আবার সরকার সিদ্ধান্ত নেয়। ফলে প্রকল্পর যে কাজ যতটুকু আগিয়েছিল ততটুকু আবার থমকে যায়। এবং যে জিনিসটি হয় যে 2019-এ যখন চালু হয় তখন সরকার একটি কমিটি গঠন করে, সেই কমিটিতে আমিও ছিলাম। সেই কমিটিতে যে কাজটি করা হয় যে
আইনের যে দুর্বোধ্যতা ছিল, আইনের মধ্যে বিভিন্ন জটিলতা ছিল, সেই জটিলতাগুলোকে চেঞ্জ করে কিছুটা সহজবোধ্য করা। এবং সেটি আমার একটি অংশ ছিল, আমার অংশটা ছিল সম্ভবত তৃতীয় অধ্যায় থেকে বা দ্বিতীয় অধ্যায় থেকে মোটামুটি সপ্তম অধ্যায়ের আগ পর্যন্ত এই কাজগুলো আমার অংশে ছিল। এবং সেখানে দেখেন আপনার এখন বর্তমানে রিয়াদ ব্যবস্থার একটা আমূল পরিবর্তন আসছে। মোটামুটি আগের আইনের সাথে আহ সামঞ্জস্য রেখে রিয়াদ ব্যবস্থাটা একটু করা হয়েছে। এবং এই জিনিসগুলো করার পরে তখন আবার নতুন করে ভ্যাট অনলাইন সিস্টেমের কথা আবার নতুন ভাবে চিন্তা করা হলো, এবং সিস্টেমটি নতুন ভাবে আবার ডিজাইন করা হলো। এবং এই ডিজাইন করার ফলে রেজিস্ট্রেশনের আগের যে পদ্ধতি ছিল সেই পদ্ধতিতে অনেকটা চেঞ্জ এসেছে। আপনারা দেখেন আগের রেজিস্ট্রেশন পদ্ধতিতে একরকম ছিল, 9 ডিজিট ছিল, এবং সেখানে আহ সেখানে সব রেজিস্ট্রেশন সেন্ট্রাল রেজিস্ট্রেশনের মতোই ছিল। কিন্তু যখন 2019-এ যে আইনের চেঞ্জ আসলো, সেই চেঞ্জের পরিবর্তনের কারণে আমরা রেজিস্ট্রেশনটা সেন্ট্রালের পরিবর্তে সেন্ট্রাল রেজিস্ট্রেশনটাকে আমরা রাখলাম, কিন্তু সেটাকে রেখেছি একটু ভিন্নভাবে। সেটি কিভাবে রেখেছি? আমরা রেখেছি সেন্ট্রাল রেজিস্ট্রেশনটা হবে শুধু যদি কেউ একই জাতীয় বা সিমিলার জাতীয় পণ্য উৎপাদন করে, তাহলে পরে সেক্ষেত্রে সে সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিতে পারবে। কিন্তু ভিন্নরূপ পণ্য যদি উৎপাদন হয় তাহলে ভিন্ন ভিন্ন রেজিস্ট্রেশন নিতে হবে। তো এই যে চিন্তা ভাবনাটা দিয়ে আমরা এটাকে সেন্ট্রাল রেজিস্ট্রেশন থেকে একটুটা উম, দূরে সরে আসলাম। তার কিছুটা কারণ আছে। কারণ আইন আইন আইনের বাস্তবায়নটা খুব কঠিন হয়ে যাচ্ছিল। কারণ একটা প্রতিষ্ঠান, কোনো একটা গ্রুপে দেখা যাচ্ছে যে স্পারটেক্স গ্রুপের কথাই চিন্তা করেন বা আম, আবুল খায়ের গ্রুপের কথা চিন্তা করেন, তাদের প্রতিষ্ঠানগুলো সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এই প্রতিষ্ঠানগুলো সেন্ট্রালি করা, মনিটর করা, ইট ইজ টোটালি টাফ, খুবই কঠিন ছিল। সেই কঠিন থাকার কারণে আমরা এইভাবে সেন্ট্রাল রেজিস্ট্রেশনটাকে একটু ডেফিনেশনটাকে একটু চেঞ্জ করে আমরা সেন্ট্রাল রেজিস্ট্রেশনটাকে, যদি একই জাতি হয় সেক্ষেত্রে শুধু সেন্ট্রাল একই জাতি বা সিমিলার ক্ষেত্রে সেন্ট্রাল রেজিস্ট্রেশন রেখে বাকিটাকে আমরা সেন্ট্রালের বাইরে নিয়ে গেলাম। এতে করে মনিটরিং ব্যবস্থাটা একটু সহজ হলো। এবং প্রত্যেকটা কমিশনারেটের মধ্যে প্রতিষ্ঠানগুলো কিন্তু মোটামুটি হোমোজেনাসলি সরি হোমোজেনাসলি হোমোজেনাসলি হলো। এতে করে যেটা হচ্ছে যে আমাদের রাজস্ব আদায় ব্যবস্থাতে একটু সহজ হয়েছে। এটি একটি কারণ। Subscribe for more content.